শুরু করো। আমার ছোট্ট বাচ্চারা সকলে কেমন আছো? আচ্ছা, সকলে খুব ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক আগে। আচ্ছা বলো তো, জানালার দিকে তোমরা কি দেখতে পাচ্ছ? বলো, জানালা দিয়ে কি দেখতে পাচ্ছ? গাছ দেখতে পাচ্ছ, তাই না? দেখো, আমাকে দেখতে পাচ্ছ সকলে, আমার পাশেই জানালা আছে। তাহলে জানালাতে আমরা কি দেখতে পাচ্ছি? গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো, এই গাছ থেকে আমরা কি কি পাই? হ্যাঁ, ফল পাই। আর কি পাই? ফল পাই। আর কি পাই? ফুল পাই। আর কি বলতো, যেটা ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না, সেটা হচ্ছে অক্সিজেন পাই, তাই তো? আমরা গাছ থেকে অক্সিজেনও পাই। তাহলে গাছকে আমাদের বন্ধু বলতে পারি। তাহলে গাছ আমাদের বন্ধু, তাই না? তাহলে দেখবে আমাদের বাড়ির বড়রা যখন দেখবে কোনো চারা গাছ লাগায়, দেখবে খুব যত্ন করে লাগায়, বাড়ির পাশে লাগিয়ে বেড়া দিয়ে বড় করে। তাহলে শুধুমাত্র যে বাড়ির বড়রাই গাছ লাগায় এমনটা কিন্তু নয়। দেখবে ঠিক তোমাদের মতো ছোট্ট বয়সের কোনো ছেলে বা তোমাদের মতো কোনো মেয়ে, সেও কিন্তু গাছ লাগাতে পারে, এবং গাছকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আদর করতে হয়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে গাছের পরিচর্যা করতে হয়, সেই রকমই একটা গল্প আজকে আমরা জানবো, যে গল্পটার নাম জুঁই ফুলের রুমাল। বাংলা বিষয় থেকে, বাংলা বিষয় থেকে কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল। তাহলে দেখবে তোমরা যখন বড় হবে তখন আরো ভালো করে জানবে যে কোনো গল্প বা কবিতা যদি আমরা পড়ি, তখন আমাদেরকে কিন্তু লেখক বা কবি সম্বন্ধে একটু জানতে হবে। তাহলে কি বললাম, জুঁই ফুলের রুমাল এই গল্পটা লিখেছেন কার্তিক ঘোষ। এনার হচ্ছে জন্ম 1950 সাল, এবং হচ্ছে কার্তিক ঘোষটা আমি এখানে লিখে দিচ্ছি, কার্তিক ঘোষ, সরি, কার্তিক ঘোষ। এটা জন্ম হচ্ছে 1950 সাল এবং মৃত্যু হচ্ছে 2017 সালে। তাহলে আমরা হচ্ছে এখানে একটা তোমাদের মতো, ঠিক তোমাদের মতো বয়সী একদম একটা ছোট্ট একটা মেয়েকে পাবো, যার নাম লিপি। কি নাম বললাম বলতো? যার নাম হচ্ছে লিপি। এই লিপি ঠিক তোমাদের মতো বয়সী ছিল। সে একটা বাগানে যেত। সেখানে যখনই লিপিকে দেখলেই গাছেরাও যেমন আর পাখিরাও তেমন, লিপিকে দেখলে আনন্দে একেবারে ডগমগ। তাহলে গাছেরাও যেমন, আর কি বললাম, পাখিরাও তেমন। মানে গাছও যদি লিপিকে দেখতো, আর পাখিরাও যখন লিপিকে দেখতো, তার আনন্দে একেবারে ডগমগ হয়ে যেত। কি বলছো, ডগমগ? ডগমগ শব্দটা কি শব্দ? ডগমগ অনুকার, চাটা, সিঙ্গারা টিঙ্গারা। অনুকার শব্দ না, এটা ধন্যাত্মক শব্দ একটা। আচ্ছা, তাহলে ডগমগ শব্দের অর্থ আমি লিখে দিচ্ছি, দেখো। ডগমগ, গাছেরা আর পাখিরা লিপিকে দেখলে ডগমগ করতো। তাহলে ডগমগ মানে হচ্ছে আত্মহারা। যখন তোমরা আনন্দিত হও তখন যেমন আনন্দে আত্মহারা হয়ে যাও, সেরকমই লিপিকে যখনই দেখতে পেত তখনই তারা আনন্দে ডগমগ করতো। কিরকম ভাবে? না, আমরা যেমন হাততালি দিই, কিরকম ভাবে বলতো? আমরা হাতে হাতে হাততালি দিই না, এরকম করে ক্ল্যাপ ক্ল্যাপ করি, আমরা ইংরেজিতে বলি, আমরা এরকম ভাবে হাততালি দিই। কিন্তু গাছেরা কি করে? পাতায় পাতায় ঘষা লেগে হাততালি দেয়। আর কি না, ফুলের গন্ধ ছড়ায়। আর কি না, তাদের ডালপালা এরকম ভাবে দুলিয়ে তারা বুঝিয়ে দেয় যে তারা লিপিকে কতটা ভালোবাসে, লিপিকে দেখতে পেলেই। এবং এই যে লিপি শুধুমাত্র যে এই গাছেদেরকে ভালোবাসে এমনটা কিন্তু নয়, সেইখানে থাকতো অনেক পাখি, সেই পাখিদেরকেও খুব ভালোবাসতো। আর কাঠবিড়ালি থাকতো, তারপরে সেখানে বাগানে খরগোশ থাকতো, তাদেরকেও কিন্তু খুব ভালোবাসতো। যেমন কয়েকটা পাখি সেখানে। জুঁই ফুল কখন ফুটে? জুঁই ফুল বর্ষাকালে ফোটে। বর্ষাকালে ফোটে, তারপর গ্রীষ্মকালেতেও আমরা সেটা, গ্রীষ্মকালে ফোটে, বর্ষাকালেতেও পাই আমরা। তুমি প্রথমে যেটা বললে যে দেখো অক্সিজেন, অক্সিজেন তুমি প্রথম কথা লেখনি, ফুল ফল যেমন লিখেছো, অক্সিজেন লেখনি। জুঁই ফুলের রুমাল
তারপরে বললে যে তোমরা বড় হয়ে জানবে যে কবিতার সঙ্গে কবি সম্পর্কে জানতে হয়। এই কথাটা না বলে বলতে হবে যে এই জুঁই ফুলের রুমাল এই কবিতাটি কে লিখেছেন? জানো কেউ? হ্যাঁ, এই কবিতাটি লিখেছেন কার্তিক ঘোষ। ঠিক আছে, এইভাবে উপস্থাপনাটা করবে। বড় হয়ে পড়বে এটার দরকার নেই, তুমি বলো। না, লেখক সম্বন্ধে তো আমরা খুব অল্প বলি এখানে, অল্পটাই বলো, তাহলে এই শব্দটা ইউজ করবো না। অত যাবে কেন যে পরে তোমরা বড় হয়ে জানবে পড়বে। এই কবিতাটি লিখেছেন কার্তিক ঘোষ। ঠিক আছে, আর পড়াবো স্যার? ঠিক আছে, থাকবে। আর গল্প পড়াচ্ছে স্যার, ওখানে তো এটা শোভনীয় হবে। স্যার গল্প হচ্ছে, এটা আমার টপিক নয়, কিন্তু তো এটা কি এই গল্প না, এটা কবিতা? না, গল্প স্যার। হ্যাঁ স্যার বলছি গল্প পড়ালে একটু বক্তৃতা বেশি হয়ে না, যায়। আমি এটা বলছি না। তুমি এই জুঁই ফুলের রোমানটা এটা কবিতা না গল্প? তৃতীয় শ্রেণীর একটা গল্প। গল্প? তাহলে কবি কার্তিক ঘোষ বললে কেন? কবি বললাম স্যার। আমি অ্যাকচুয়াল না স্যার, আমার এটা ছিল যে না, হচ্ছে বিষয়টা বলি। আমি যদি যখন আমরা এটা কোনো জানি না বলি তোমার কাছে জিজ্ঞাসা করলাম যে জুঁই ফুলের রুমাল, তুমি কিন্তু কবি বলেছো। আমি তারপরে দেখছি যে তুমি যে লিপি ছিল, লিপির নাম বলছো। আমার একটা সেরকম লাইন ছিল যে আমরা যখন কোনো গল্প পড়বো বা কোনো কবিতা পড়বো, তখন সেই গল্পের লেখক বা কবি সম্বন্ধে জানতে হবে। মানে আমি সেখানে কবিতা এবং গল্প দুটোই বলেছি। আমি ওটা বলছি না, তুমি জুঁই ফুলের রুমাল গল্পের নাম, তাই কবি কার্তিক ঘোষ কি স্যার করে বলতে হবে? যাচ্ছে কবিতা লিখলে তাকে কবি বলা হয়, হ্যাঁ ওটাই। গল্প তাকে লেখক বা গল্পকার সাহিত্যিক বলা বা হয়, সাহিত্যিক, প্রবন্ধ থেকে প্রাবন্ধিক বলা হয়, নাটক থেকে নাটককার এইটা বলা আমি হয়, বলতে চাইছি। উপন্যাস তুমি থেকে কিন্তু কবি ঔপন্যাসিক। বলেছো, আমি সেই জন্য আমি বুঝতে পারি যে তাহলে না স্যার, কবিতাটা না আমি বলে একটা তুমি পড়াতে শুরু করলে কি করে? তাহলে স্যার আমি হচ্ছে যে লাইনটা বললাম যে গল্প হচ্ছে লেখক, ওখানে আমি এটাও বলেছিলাম যে যদি কবিতা আমরা পড়ি তাহলে হচ্ছে কবি, তাহলে ওইটার সাথে চলে এসছে হয়। আর স্যার বলছে, তোমাকে জিজ্ঞেস করলো হ্যাঁ, চাটা, বললো না স্যার, বললো ওটা কি ধরনের শব্দ? ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ এটা বটে? কাকে বলে? আমি আগে বলে দেবো না, তুমি প্রতিদিন আমাকে এসে বলবে জল টল। ধন্যাত্মক শব্দ কোনটা, আর অনুকার শব্দ কোনটা, আর কোনটা শব্দদ্বৈত। তিনটি জিনিস ওখানে পাবে। তুমি প্রতিদিন আমাকে এসে এটি বলবে, আমি বললি ধন্যাত্মক শব্দ, অনুকার শব্দ, আরেকটা কি ধন্যাত্মক, বললে? অনুকার আর শব্দদ্বৈত। শব্দদ্বৈত। প্রতিদিন তুমি এসে বলবে আমাকে, আমি তোমাকে এখনই বলি, তুমি আর খুঁজবে না বইটি দিয়েছে, খুঁজে এসে আমাকে বলবে স্যার চাটা বলেছে, তুমি টগমগ লিখেছো, আরে আমি একটু বললুম আমার এই ঘরটা টাকায় ফুলে ফেপে উঠেছে, পুকুরে জলটা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। তিনটে এক্সাম্পল বললুম, তিনটে এক্সাম্পল, তিনটে বাক্য শব্দ দিয়ে হবে, তুমি প্রতিদিন দেখে বলবে, ছেড়ে দাও। ঠিক আছে, নেক্সট যাও। কে আছো? নেক্সট যাও যাও যাও। প্রশ্নগুলো কোথায়? ঠিক আছে, এইটা ওকে দিয়ে দাও তো একটু। তোমাদেরকে এর আগের দিনও আমি বলেছি যে 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 টপিকটা পড়াচ্ছ তোমরা ওই শব্দার্থগুলো সম্পর্কে এগুলো জানো, জেনে তারপরে প্রিপারেশন নিয়ে তারপরে পড়াও। বাস্তবসম্মত ধারণা তো সেটা বাস্তবসম্মত সম্ভব হয় না। ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দকে বলে বাংলা। বাংলাটা অনুকার হচ্ছে এই যে মা চাটা এনে দাও, জামা টামাগুলো সারা হয়ে গেছে, অনুরূপ শব্দ। দ্বিতীয়টার কোনো অর্থ নাই, কিন্তু ওর যে প্রথমটাকে বাদ দিয়ে প্রথমটা থাকলে তবে ওটার অর্থ আছে, এবং শব্দটার ওর ব্যাপ্তিকে বেশিকে বুঝবো, অন্য কিছু। এই উপর থেকে ছাদ থেকে জামা টামাগুলো তুলে দিয়ে যায়, জামাটার কোনো অর্থ নাই, জামা না থাকলে, জামা আছে বলে জামাটার অর্থ না, আর শব্দদ্বৈত ওইটার বিভিন্ন অর্থ প্রকাশ করে একটাই শব্দ, একটা শব্দকে যখন ওই ইয়েটাকে বোঝানো হয়, মানে ওই বাক্যটার অর্থটাকে কি অর্থে দেখবে লেখা আছে, শব্দগুলি বাক্যের কোন অর্থ প্রকাশ করেছে। জলটা কানায় টলমল টলমল কানায় কানায় সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমরা দুই বন্ধুর কথা জানবো। আচ্ছা, তোমাদের বিদ্যালয়ে সবাইকার বন্ধু আছে তো? তোমাদের তো সবাই ভালো ভালো বন্ধু হয়েছে, তাই না? ঠিক সেই রকমই দুই বন্ধুর কথা আজকে আমরা জানবো। তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু নাম আছে, সেরকম এই দুই বন্ধুরও নাম আছে। সেই নামগুলো কি বলছি
শোনো, সেই দুই বন্ধুর নাম হলো, একজনের নাম হলো তত্ত্বচান। কি? তত্ত্বচান। এই কি গল্প করছো না তোমরা? একজনের নাম তত্ত্বচান, আরেকজনের নাম কি ছিল? ইয়াসুয়াকি চান। কি? ইয়াসুয়াকি চান। এই দুজন বন্ধু ছিল, তত্ত্বচান ও ইয়াসুয়াকি চান। দেখো এই নামগুলো কেমন একটু অন্য ধরনের না? আমাদের যেমন নাম হয় রিয়া, প্রিয়া, রিজু, এখানে কি তত্ত্বচান এবং ইয়াসুয়াকি চান। এর কারণ কি জানো? কারণ এই গল্পটি যিনি লিখেছিলেন সেই লেখিকার নাম হচ্ছেন কি? তেতসুকো কুরুয়ানাগি। উনি হচ্ছেন একজন জাপানের লেখিকা। কি নাম? তেতসুকো কুরুয়ানাগি। তেতসুকো কুরুয়ানাগি। তা কি হয়েছিল? এই দুজন বন্ধু একসাথে একই স্কুলে পড়তো, ওর খুব ভালো বন্ধু ছিল। তো আচ্ছা, তোমাদের বিদ্যালয়ে তোমরা নিজেদের মনের মতো করে কোনো কিছু নিজের জিনিস গুছিয়ে রাখো তো? যেমন তোমরা কেউ বিদ্যালয়ে গিয়ে বলো যে আজকে আমি প্রথম বেঞ্চে বসবো, মানে প্রথম বেঞ্চটা আমার, প্রতিদিন তোমরা সেই জায়গায় এসে বসো। তোমার জায়গায় রনির জায়গায় রনি, তোমার জায়গায় যদি অর্ণব বসে যায় তোমার খারাপ লাগে তো? ঠিক সেই রকমই এদেরও বিদ্যালয়ে নিজেদের মতো করে কিছু এরা রাখতো। কি জানো? গাছ। গাছ ওদের প্রত্যেকের মানে ওদের বিদ্যালয়ের চারপাশে গাছ ছিল। তোমাদের বিদ্যালয়ের চারপাশে গাছ আছে? ঠিক সেই রকমই ওদেরও বিদ্যালয়ের চারপাশে গাছ ছিল। ওরা কি করতো? গাছগুলোকে প্রত্যেকে এক একজন করে নিজের দখলে করে নিয়েছিল এবং তারা সেগুলিকে তাদের গাছ, তাদের সম্পত্তি ভাবতো। কিন্তু সবার গাছ থাকলেও ইয়াসুয়াকি চানের কিন্তু কোনো গাছ ছিল না। কেন জানো? কারণ ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর জন্য অসুবিধে ছিল, সেই জন্য তার কোনো নিজস্ব গাছ ছিল না। এবং তত্ত্বচান এবং ইয়াসুয়াকি চান যেহেতু খুব ভালো বন্ধু, তাই তত্ত্বচান কি করেছে? তার বন্ধুকে গাছে চড়া নিমন্ত্রণ জানিয়েছে এবং গাছে চড়া নিমন্ত্রণ জানিয়ে তারা গাছে যে চড়বে সেই জন্য তারা বেরিয়ে পড়েছে। এই যে আমরা এখানে গল্পের নামে পেয়েছি তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, মানে অ্যাডভেঞ্চার মানে কি? একটা অভিযান, একটা ঝুঁকিপূর্ণ কাজ। এই কাজে তত্ত্বচান বেরিয়ে পড়েছে। না, কাজটা কি? ইয়াসুয়াকি চানকে গাছে চড়ানোর জন্য। দেখো এখানে আমরা একটা শব্দ পেলাম, গাছ। তোমরা কেউ বলতে পারবে গাছের সমার্থক শব্দ কি, বা গাছের একই ওই ধরনের অর্থ কি হতে পারে? খুব সুন্দর বলেছো, বৃক্ষ। তাহলে তোমরা প্রত্যেকে খাতা পেন বের করো এবং লিখে নাও গাছের গাছের সমার্থক শব্দ হচ্ছে কি? বৃক্ষ। বয়েরই কয় মূর্ধন্য। এরপর তত্ত্বচান এবং ইয়াসুয়াকি চান স্কুলে পৌঁছেছে। এরপরে ইয়াসুয়াকি চানের যেহেতু পোলিওর জন্য পায়ে অসুবিধা আছে, সেজন্য তো গাছে উঠতে পারবে না। তাই কি করলো? তত্ত্বচান ইয়াসুয়াকি চানের জন্য একটি মই আনলো। এখানে আমরা আবার একটা শব্দ পেলাম, কি? মই। মইকে কি বলে তোমরা জানো? মইকে বলা হয় সিঁড়ি। খুব সুন্দর বলেছো, লিখে না। মই। মইকে আমরা সিঁড়ি বলি। সিঁড়ি কথাটা আমরা সকলেই জানি, তাই তো? মইকে বলা হয় সিঁড়ি। এরপর বহু কষ্টে মই আনার পর ইয়াসুয়াকি চানকে তত্ত্বচান গাছের ওপর চড়ালো। তারপর তত্ত্বচান এবং ইয়াসুয়াকি চান গাছের ওপর বসে ওপরের মেঘকে এবং নিচে মানুষজনকে দেখতে লাগলো এবং তাদের একটা খুব সুন্দর অনুভূতি হলো। তোমাদের গল্পটা ভালো লেগেছে? প্রতিবন্ধী শিশুদেরকে সাধারণ শ্রেণীকক্ষে রেখে যে শিক্ষাদানের পদ্ধতি, সেই শিক্ষাটাকে কি বলা হয়? মনে পড়ছে না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, ঠিক আছে, বসো। ওটা যদি এরকম ধরনের হয় তাহলে দেখে নেবে এগুলো ব্যাহত চাইল্ড, অক্ষম চাইল্ড কাকে বলে, ডিসেবল, তারপরে হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, স্পেশাল নিড, এগুলো সব দেখে নেবে। সুপ্রভাত সকলকে। সবাই ভালো আছো তো? আচ্ছা,
হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, সবাই খাবার খেয়ে এসেছো? আচ্ছা, তোমরা বোর্ডের দিকে সবাই দেখো, কি আঁকছি দেখো। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ তোমরা? একটু জোরে বলো সবাই। নদীর ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা একটা নদী। তোমরা নদীর নাম জানো? আচ্ছা বলো তো রিমা, তুমি বলো তোমার পরিচিত কয়েকটি নদীর নাম। একটু জোরে বলবে যেন সবাই শুনতে পায়। বাহ, তুমি তো খুব ভালো বলেছো। কি নাম বললে তুমি? গঙ্গা, তিস্তা। আচ্ছা, আর নদীর ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো? জানো? আচ্ছা, বলো একটু জোরে জোরে বলবে। রিভার, বানান কি? আর আই ভি ই আর, রিভার। তাহলে আমরা আজকে কি পড়বো? কবি শক্তি চট্টোপাধ্যায়ের নদী। আমার শুনে শুনে সবাই বলবে, নদী নদী নদী, সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তাহলে কবি কি বলছেন? যদি নদী সোজা যেত তাহলে কবি নদীর সাথে যেত। তাহলে নদী কেমন ভাবে গেছে? নিশ্চয়ই বাঁকা পথে গেছে। কেমন ভাবে গেছে? বাঁকা পথে। আচ্ছা, নদীতে কি কি থাকে আমাকে বলতে পারবে? কি থাকে? কি বললে? মাছ। আচ্ছা, তোমরা মাছ খাও তো? হ্যাঁ, মাছ খাবে। মাছ থাকে, আর কি থাকে? ব্যাঙ থাকে। আর কি থাকে? শামুক থাকে। বাহ, খুব ভালো বলেছো। আর ধরো যদি নদী থেকে নদী যদি পারাপার করতে চাই, আমাদের কিসের প্রয়োজন হবে? কিসের প্রয়োজন হবে? কি যানবাহনের ব্যবহার করতে হবে? নৌকা। ঠিক বলেছো, নদী পারাপার করতে গেলে নৌকার ব্যবহার করতে হবে। আচ্ছা, আর কিসের সাহায্যে আমরা যেতে পারবো বলতে পারবে? স্টিমার। হ্যাঁ, ঠিক বলেছো, স্টিমার। আচ্ছা, আজকের এই পাঠের থেকে তোমরা কি কি জানতে পারলে একটু বলবে? আচ্ছা, তুমি নদীর গতিপথটা বোঝাও তো। স্যার, উচ্চগতি প্রথমে, তারপরে মধ্য, তারপরে নিম্নগতি। সেটা নদী, আমি যখন বলবে যে নদীর গতিপথটা বোঝাও তো, তখন তুমি সেইভাবে বলবে। ওখানে লিখে একদম দেখাবে উৎস একদম কোন জায়গায় দেখিয়ে তারপরে শুনতে পড়ে দেবে সাথে সাথে। দিয়ে একদম সঙ্গে সঙ্গে বলতে বলতে লিখবে আর বলবে। নদীর উৎসে থাকে উচ্চগতি, আর মধ্যগতি অবস্থাতে থাকে মধ্যগতি, আর মোহনাতে থাকে নিম্নগতি। বদ্বীপ কোন গতিতে দেখা যায় তাহলে? মোহনাতে। অশ্বক্ষরাকৃতি হ্রদ কি? স্যার, এক প্রকার বদ্বীপ। যখন এরকম বাঁক তৈরি হয় হতে হতে যখন একটা অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই অংশটাকে বলা হয় মানে ঘোড়ার কুড়ের মতো দেখতে বলে, ওটাকে বলা হয় অশ্বক্ষরাকৃতি। তুমি যে তিস্তা নদী বললে, তিস্তার পাশ দিয়ে কোন ন্যাশনাল হাইওয়ে প্রবাহিত হয়েছে জানো? NH10। ওই NH10 কোথাও অব্দি গেছে জানো? কোথা থেকে কোথাও অব্দি? শিলিগুড়ি থেকে সিকিম অব্দি গেছে। সিকিম হয়ে ওটা নাথুলা অব্দি চলে গেছে। আচ্ছা, গঙ্গা নদীর উৎপত্তি স্থল? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ-কুয়া। আমাদের এখানে গঙ্গা কি নামে পরিচিত? গঙ্গা পশ্চিমবঙ্গে হুগলি নামে পরিচিত। কোন জায়গা থেকে? কোন জায়গা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের আগে তো সেটা তো ভাগীরথী হয়ে আসছে। হুগলি কোন ঘাটটার থেকে পরিচিত? যখন গঙ্গা নদী তুমি বলছো, তখন গঙ্গা নদীটার পুরো ডেসক্রিপশনটা তোমাকে জানতে হবে, বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে।
ঠিক আছে? উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, ওর যে ভূমিরূপ গুলো গঠিত হচ্ছে সেই ভূমিরূপ গুলো তোমাকে জানতে হবে, যে বদ্বীপ কোন অঞ্চলে গঠিত হয়। ঠিক আছে? উচ্চগতিতে তার কি কি ভূপ্রকৃতি দেখা যায়, মধ্যগতিতে নদীর কি কি ভূপ্রকৃতি দেখা যায়, আর নিম্নগতিতে কি কি ভূপ্রকৃতি দেখা যায়। ঠিক আছে? ঠিক আছে, নেক্সট। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে দেখো, তোমাদেরকে তো আগের দিন যোগ শিখিয়েছিলাম, তোমরা করে এনেছো? খাতাতে যেগুলো করে আনতে দিয়েছিলাম এনেছো? বাহ, খুব ভালো। আমি একটু পরে কিন্তু খাতাগুলো চেক করব, ঠিক আছে? আজকে আমরা একটা অন্য জিনিস শিখবো। যেমন যোগটা খেলার ছলে শিখেছিলাম, তেমনি খেলার মতনই আজকে আরেকটা আলাদা জিনিস শিখবো, ঠিক আছে? রাম, তুমি তো দেখছি অনেকগুলো পেন এনেছো। কতগুলো পেন এনেছো? 5টা? বাহ, অনেক পেন নিয়েছো। কটা এনেছো বললে? 5টা, তাই না? আচ্ছা, তোমার যদি বন্ধুর পেনটা না সরে, তোমায় একটা যদি পেন দিতে বলে, তাহলে ধরো তুমি তোমার বন্ধুকে একটা পেন দিলে, তাহলে তোমার কটা হলো? কমলো তো? কটা হয়ে গেল? 4টা হলো, তাই না? তাহলে এটা তোমার কটা হয়ে গেল? 4টা। কি হলো? কমলো। তাহলে কমে গেলে কি হয় বলো তো? কমে গেলে বিয়োগ হয়। এই যে এইটা হচ্ছে বিয়োগের চিহ্ন। আমরা যোগের চিহ্নটা আগের দিন শিখেছিলাম এইভাবে, তাই তো? এটা হলো যোগের চিহ্ন। আর আজকে আমরা শিখবো বিয়োগ। বিয়োগটা কি জিনিস? না, কোনো জিনিস কমে গেলে, কোনো একটা সংখ্যা যদি কমে যায়, সেটাকে আমরা বিয়োগ বলবো। দেখো এইভাবে আরো তোমাদেরকে দেখাচ্ছি আমি। ধরো তোমার কাছে 5টা বেলুন ছিল, ঠিক আছে? দুটো যদি তুমি তো ফেটে যায়, দুটো ফেটে গেল, তাহলে কটা হলো তোমাদের কাছে? 3টে হলো। তাহলে বুঝতে পারছো, এইভাবে প্রথমে ছিল 5টা, দুটো ফেটে গেল, তাহলে কটা হলো? 3টে, তাই তো? বিয়োগটা এইভাবে হয়, যদি কোনো সংখ্যা কমে যায় তখন সেখানে বিয়োগ হয়। কিভাবে শেখাবে? হ্যাঁ, গুণ কিভাবে শেখাবে? গুণ। আচ্ছা, গুণ দেখো, যদি আমরা এইখানে এটা একটা 2 লিখলাম, আরেকটা 2 লিখলাম, গুণের চিহ্ন হচ্ছে এটা, ঠিক আছে? এইটাকে আমরা যে সংখ্যাটাকে মানে যে সংখ্যাটাকে গুণ করছি সেটাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করছি এটা বলা হয় গুণক। আচ্ছা, আমরা তো নামতা সকলেই জানি, তাহলে নামতা কি হয়? 2 আর 2 এ নামতা গুনলে হয় 4, তাই তো? এই 4টা হলো গুণফল। বুঝতে পারছো? যে সংখ্যাটাকে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করছি সেটা হচ্ছে গুণ্য, যেটা কে দিয়ে গুণ করছি সেটা গুণক, আর গুণ করে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে গুণফল। ঠিক আছে। যখনই টপিক চেঞ্জ করবে ঠিক ওইভাবেই প্রিপারেশন নিয়ে নেবে। তুমিও বিষয়টাকে যতটা সাধ্য চেষ্টা করবে সেইভাবেই বোঝানো। আচ্ছা, আর সকাল নেই, তাহলে এখন দুপুর হয়ে গেছে, তাই বলি শুভ দুপুর। আমরা এর আগে চতুর্থ শ্রেণীতে কি পড়েছি, যে আমরা ত্রিভুজ কি জানি, যে 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন ত্রিভুজ বললেই 3টে বাহু আছে। এবার 3টে বাহু যে সবসময় বিভিন্ন ধরনের হতে পারে, একই ধরনের হবে তা নয়। এখন 3টে বাহুর যদি বিভিন্ন রকম হয় সেটা আমি বললাম, যে কিরকম হবে 3টে বাহু। যদি আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি যার 3টে বাহু সমান, 3টে বাহু সমান, এখানে যে ত্রিভুজের যে যে বিন্দুতে মিলিত হয় এগুলোকে বলে শীর্ষবিন্দু। তাহলে এগুলো নাম দিই একটা করে, এটা এ, এটা বি, আর এটা সি। এখানে কি কি 3টে বাহু আমি পেয়েছি? একটা হচ্ছে বাহু এ বি, একটা বাহু হচ্ছে বিসি, আর একটা বাহু হচ্ছে সিএ। তাহলে কি বললাম এখানেতে, যে আমি ত্রিভুজটা এঁকেছি তার 3টে বাহু সমান। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে দিই।
এই ত্রিভুজটাকে কি বলে? যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে একটা আমি প্রথমে ত্রিভুজ জানলাম, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এরপরে একটা আমি ত্রিভুজ আঁকছি যার দুটো বাহু সমান কিন্তু একটা বাহু সমান নয়। নাম দিয়ে একইভাবে। এর তাহলে বাহুগুলো কি? একই, এ বি, বিসি ও সিএ। এর আমি সমান বাহু এঁকেছি এ বি আর বিসি, তাহলে এগুলোকে সমান দিই, এ বি সমান বিসি। কিন্তু সিএ বাহুটা কি দেখতে পাচ্ছি? সিএ বাহুটা এ বি আর এসিটাকে আমি সমান এঁকেছি, এ বি আর এসিটাকে আমি সমান এঁকেছি, আর বিসিটাকে আমি সমান আঁকতে পারিনি। তাহলে কি এ বি সমান এসি, এই বাহুটা সমান এই বাহুটা, আর বিসির সাথে সমান নয়। তাহলে এটা যখন সমান নয় তাহলে সমান চিহ্ন দিয়ে বোঝানো যাবে না, এটাকে কি করব আমি? অসমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা আরেকটা কি ত্রিভুজ পেলাম যার দুটো বাহু সমান, তাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, আর একটা দেখো ত্রিভুজ আঁকা যেতে পারে যার কোনো বাহুগুলোই সমান নয়, যেটা আমরা সাধারণ হাতে আঁকতে গেলে যেটা হয়ে থাকে। তার নাম দিই, এ বাহুগুলোকে লিখি। এর তিনটে বাহু কি দেখতে পাচ্ছি? তিনটে বাহুই অসমান। তাহলে কি চিহ্ন দিয়ে প্রকাশ করব আমরা? এ বি অসমান, এ বি বিসি এর সাথেও সমান নয় আর সি এর সাথেও সমান নয়। এ তাহলে তিনটে বাহু অসমান হওয়ার জন্য আমরা কি বলবো একে? না বিষমবাহু ত্রিভুজ। তাহলে কি দেখতে পেলাম আমরা? বাহুভেদে ত্রিভুজ তিন প্রকারের হয়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, প্রথমেরটা। দ্বিতীয় নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। আর তৃতীয় নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুগুলোই সমান নয়। এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর একটা ঘটনা ঘটতে পারে, যে আমরা যে কোনো তিনটে বাহু নিয়ে, অসমান বাহু নিয়ে কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ আঁকতে পারবো। এখানে তো একটা ঘটনা আছে। আমি এখানে থেকে দেখেছি কি তিনটে বাহু কি কি? এ বি, এসি আর বিসি। এখানেতে যে কোনো ছোট দুটো বাহু আমি নেবো। এখানেতে দেখতে পাচ্ছি আমার ছোট বাহু আছে এ বি আর এসি। এ বি আর এসি বাহুর যোগফল যদি বিসি বাহুর থেকে বড় হয়, একমাত্র সেক্ষেত্রে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। আচ্ছা, আমি একটা বিষয় বলছি, যদিও আমি এটা আমার এই মুহূর্তে জানা নাই। এই যে গ্রেটার দেন, লেস দেন হ্যাঁ। আর অসমান, এই যে চিহ্নগুলো, এগুলো কি একটা 5 এর স্টুডেন্ট হ্যাঁ, ওদের আছে। শেখানো হয়েছে? হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে ওটা আমি ঠিক আমার ইয়ে নেই, মানে সেই জন্য আমি বললাম। ঠিক আছে। ত্রিভুজ বানানটা দীর্ঘ তো, হ্রস্ব তো নয়? না, রহস্য হয়, হ্রস্ব ওঠে? হ্রস্বই। কন্টিনিউ করবো স্যার? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে? যদি এ বি আর এসি বাহুর যোগফলটা যদি বিসির থেকে বড় হয়, তাহলে আমি ত্রিভুজ আঁকতে পারবো, না হলে কিন্তু আমি ত্রিভুজ আঁকতে পারবো না। এটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এর দিয়ে আরো অনেক রিপিট করে দেবে, ওই যে গ্রেটার দেনটা না, ওটা হ্যাঁ। রিপিট করে দেবে। ঠিক আছে। মানে মুখে বলে দেবে আর কি, যে এটা যেটা গ্রেটার দেন দিয়ে তারপরে এটা বলবে। ঠিক আছে স্যার, কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ভালো। তুমি বর্ণ অক্ষরগুলো একটা ক্লাস নিয়ে নাও, বুঝতে পারছো? ওটা একটা নিলে, ক্লাস নিলে ভালো হয়, তাই তো? ওটা স্যার একদিন নিয়ে নেবে, পারলে একটু লিখিয়েও দেবে, ওই ছকগুলো একটু লিখিয়ে দেবে। অপ্রাণ বর্ণ, অপ্রাণ বর্ণ। দেখো, এর আগের দিন আমরা ইংরেজি যে 26টা লেটার আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই 26টা লেটারকে আমরা দুটো ভাগ করে দেখাবো, এবং সে দুটো ভাগ মানে
কিভাবে হচ্ছে এবং সেটা দুটো ভাগের নাম আছে, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট, সেটা আমরা একটু দেখব এবং কেন সেগুলোকে ভাওয়েল বলছে সেগুলোকে আমরা মানে আলোচনা করবো সেগুলো নিয়ে। একটু সবাই চুপ দিয়ে বসবে। কটা লেটার আছে বলো তো ইংরেজিতে? বলো। 26টা। ঠিক। দেখো এই 26টা লেটারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে ভাওয়েল, আর এদিকে হচ্ছে কি, এটা কি বলে? কনসোনেন্ট। তো এই ভাওয়েল, এই 26টার মধ্যে 5টা আমরা কি জানি? আমরা 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলগুলো কি কি? এ, ই, আই, ও আর ইউ। আর বাকি তাহলে 26 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 21। তাহলে এই বাকি 21টা হচ্ছে কি? কনসোনেন্ট, তাই তো? তো তাছাড়াও ভাওয়েল কনসোনেন্ট ছাড়াও সেগুলো হচ্ছে সেমি ভাওয়েল, ওটা পরে ক্লাসে আলোচনা করব। তো এ ই, এই যে এ ই আই ও ইউ, এই যে ভাওয়েল, এগুলোকে ভাওয়েল বলা হচ্ছে কেন? সেটা কেউ জানো কি কেন বলে? আচ্ছা বলো, শোনো বলে দিই আমি। এ কে ভাওয়েল বলা হচ্ছে তার কারণ, বা এই ভাওয়েল, এদেরকে ভাওয়েল বলা হচ্ছে তার একটাই কারণ, না যখন এ ই আই ও ইউ এদেরকে উচ্চারণ যখন করব আমরা, তখন এগুলো উচ্চারণ করতে গেলে অন্য কোনো লেটারের সাহায্য এরা নেবে না, এরা নিজে নিজেই উচ্চারিত হতে পারে। যেমন দেখো, যেমন ই যদি বলি, ই যদি উচ্চারণ করি, ই মানে এখানে আমরা হসন দিতে পারি না, তো শুধু এর মধ্যে কোনো রকম কোনো অন্য কোনো সাউন্ড আসছে না। কিন্তু যদি আমি বি উচ্চারণ করি, সেক্ষেত্রে কি আসবে? শেষে দেখো বি ই আসছে। অর্থাৎ বি উচ্চারিত করতে হলে আমাদের কি করতে, কার সাহায্য নিতে হচ্ছে? ই এর সাহায্য নিতে হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি? না ভাওয়েল হচ্ছে যারা নিজেরাই উচ্চারিত হতে পারে, অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, তাদেরকে আমরা ভাওয়েল বলি। অন্যদিকে কনসোনেন্ট কাদেরকে বলবো? না যারা নিজেরা উচ্চারিত হতে পারে না, যারা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, তাদেরকে বলবো আমরা কনসোনেন্ট। ঠিক আছে। তোমার সাবজেক্ট কি? ইংলিশ। ইংলিশ। কটা স্বরবর্ণ আছে বাংলায়? হ্যাঁ, বাংলায় কটা স্বরবর্ণ আছে? সে 11। আর ব্যঞ্জন বর্ণ? 52 থেকে বিয়োগ করলে 42, 50। এই দেখো স্যার 11টা থেকে 39, মানে রিট আগে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, মানে ওটাকে ধরা হচ্ছে না। লি আর লি। লি আর বর দুটো কেন জানো? হ্যাঁ স্যার। কেন বর্ণমালার মধ্যে ব দুটো আছে? না স্যার জানো। তার উচ্চারণ কি? একটা বর্গীয় ব, একটা অন্তস্থ। আচ্ছা। সাত যখন আমরা বলছি ধ্বংস বয় একার দ, সাত, তখন তার বয়ের উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আর পুরোপুরি কোন বর্ণ উচ্চারিত হয় না বাংলায়? কোন উচ্চারিত হয় না? 19 ওগুলো উচ্চারণ হয় না, লিটা উচ্চারণই হয়। লিটা, লি এর কোনো ব্যবহারই না। ঠিক আছে স্যার নার্ভাসনেস বলতে আছে। সেটাও ঠিক বুঝতে পারছি। ঠিক আছে। যে বাংলার একদিন ক্লাস নেবো, এই বিষয়গুলো বুঝিয়ে দেবে। আমি একদিন প্যাডাগোগির বিষয়টা নিয়ে আমি একদিন ক্লাস করে দেবো, তোমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শিক্ষণের জায়গাটা করে দেবো, আর পেঁয়াজের ওই জায়গাটা একদিন করে দেবো। হ্যাঁ, শিশু শৈশব যে স্তরটা, সেটা কি শিশু বলবো? না, 18 কেন যাবে? শৈশব, বাল্য, কৈশোর। আমাদের এডুকেশনের 3টে পার্ট। শৈশব স্তরের মধ্যে যারা, তারা 3টে স্তর আছে, শৈশব, বাল্য, কৈশোর। ব্যাস।
এখানে তুমি কি? তো শুরু করো। তোমাকে যেখানে তোমাদেরকে পজিশন রাখবো, ঠিক আছে, বোর্ডের সামনে স্টুডেন্ট বসে আছে, বাস এবার তুমি মন খুলে পড়িয়ে যাও, একদম ফ্রি ভাবে পড়িয়ে যাও। কোনো আর জানার দরকার নেই যে আমার প্যানেলের মধ্যে স্যাররা প্রফেসররা বসে আছেন, কোনো কিছু না, আমার সামনে স্টুডেন্ট বসে আছে, ব্যাস বাচ্চা, ছোট ছোট বাচ্চারা বসে আছে। শুভ দুপুর বাচ্চারা, তোমরা কেমন আছো? আস্তে কথা বলো না। আমিও ভালো আছি খুব। তো আজকে আমি এখানে কি লিখেছি বলো তো? মনিরাম মুন্সি। আজকে আমরা একটা খুব মজার ছড়া আলোচনা করব। আমি যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে করবে, কেমন? মনিরাম মুন্সি, কমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কুনুয়ের ধাক্কায়, ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। আচ্ছা, মুনিরাম বাবু সম্পর্কে আমরা জানলাম। মুনিরাম বাবু হচ্ছে একটি আজব রকমের মানুষ। সে কি করে? নাক দিয়ে শাক খায়। আচ্ছা বলো তো, আমরা কি নাক দিয়ে শাক খাই? না, একদম নাক দিয়ে শাক খাবে না। আমরা কি দিয়ে শাক খাই? মুখ দিয়ে শাক খাই। আচ্ছা মুনিরাম বাবু যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। বেটে বেটে মনে কি বলতো? বেটে মনে ছোট, একদম খুব ভালো বলেছো। বেটে মনে ছোট বা খাটো। মনিরাম সমাজ, মুনিও রাম, যিনি মুনি তিনি রাম, কর্মধারয় সমাজ। ঠিক আছে, ঠিক আছে। তোমার তো আগে প্রিপারেশন ছাড়াই তুমি নেক্সট দিন প্রিপারেশন নাও, একটা যে কোনো টপিক, এই টপিকটাকে ভালো করে করে আর কে বাকি আছো? সবাইকার হয়ে গেছে, মক ক্লাস হয়ে গেছে, ইন্টারভিউ